আজারবাইজানের বাকুতে চলমান বিশ্ব জলবায়ু সম্মেলন আর মাত্র দুদিন চলবে। আর দুদিন পরে কিন্তু এই সম্মেলন শেষ হতে যাচ্ছে। কিন্তু গত 8 দিনে যে সম্মেলন হয়েছে তা থেকে এখনো পর্যন্ত কিন্তু যেই ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলো রয়েছে তাদের জন্য তেমন বলার মতো কোনো সুখবর বা সম্ভাবনাময় খবর কিন্তু আসেনি। এবং যে বিশ্ব নেতারা শুরু থেকে কিন্তু এই সম্মেলনে অংশগ্রহণ না করার কারণে, অর্থাৎ যারা এই ক্ষতির জন্য দায়ী তারা অংশগ্রহণ না করার কারণে শুরু থেকেই কিন্তু এই সম্মেলন কতটুকু সফল হবে বা এখান থেকে কতটুকু আসলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলো তাদের জন্য সম্ভাবনাময় খবর পাবে সেটি নিয়ে শঙ্কা ছিল, এবং শঙ্কাটি কিন্তু প্রকট হচ্ছে। যদিও একটি কথা রয়েছে যে একটি আশা রয়েছে যে আগামীকাল একটি কপ প্রেসিডেন্সির পক্ষ থেকে হয়তো একটি ঘোষণা আসতে পারে, সেটি যেটি জলবায়ু পরিবর্তনে দায়ী রাষ্ট্রগুলো রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে হয়তো তিনি একটি চমকপ্রদ হয়তো কোনো একটা সিদ্ধান্ত জানাতে পারেন, এমনটি আশা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত সেটি কোন পর্যায়ে হয় কি বা কালকের আলোচনার বা কালকের মিটিং এর আগে কিন্তু এই ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। এই যে অবস্থা আসলে চলছে এই পর্যন্ত, সেটিকে মূল্যায়ন করার জন্য আমরা কথা বলেছিলাম দেশের যারা এই জলবায়ু অর্থায়ন নিয়ে কাজ করেন এবং যারা এই নেগোসিয়েশন গুলোতে বসছেন তাদের একজন ডক্টর মঞ্জুরুল হান্নান খান, যিনি বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন। তিনি দীর্ঘ বছরের পর বছর ধরে এই যে জলবায়ু পরিবর্তন যে জলবায়ু সম্মেলনের তিনি কিন্তু নেগোসিয়েশনে বসছেন। তার কাছে জানবো যে এখন পর্যন্ত আসলে কতটুকু সুফল আছে বা কতটুকু সম্ভাবনাময় খবর আছে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলোর জন্য। জলবায়ু সম্মেলনের যে নেগোসিয়েশন চলছে, আপডেট এখন পর্যন্ত তেমন কোনো আপডেট নাই বলার মতো। সেটা জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে হোক, লস অ্যান্ড ড্যামেজের ক্ষেত্রে হোক, অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে হোক, মিটিগেশনের ক্ষেত্রে হোক, কোনো কিছুতেই তেমন কোনো আপডেট নাই। তবে নিয়ম অনুযায়ী আগামীকালকে কপের প্রেসিডেন্টকে কিছু বলতে হবে। এইটা বলার জন্য কপের প্রেসিডেন্টকে আজকে তাকে অন্যান্য দেশের যারা সিনিয়র নেগোশিয়েটার আছে কিংবা যারা উচ্চ পর্যায়ের প্রতিনিধি আছে, মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি, তাদের সাথে কথা বলে ওনাকে একটা সমঝোতার পর্যায়ে আসতে হবে। কেন আসতে হবে? অনুন্নত রাষ্ট্রগুলি দাবি করেছিল 1 থেকে 1.3 ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের জন্য, এবং বলা হচ্ছিল কোয়ালিটি ফাইন্যান্স এখানে মিন করা হয়েছে। এই ফাইন্যান্সটা হবে গ্র্যান্ট, এই ফাইন্যান্সটা আসতে হবে বিভিন্ন দেশের সরকারি কোষাগার থেকে, কোনো প্রাইভেট কোষাগার থেকে না। প্রাইভেট কোষাগার থেকে কোনো অর্থ আসা মানে সেটি ইনভেস্টমেন্ট, বিজনেস অপরচুনিটি প্রাইভেট সেক্টরের জন্য। সেই প্রেক্ষাপটেই আলোচনাটা বলা হচ্ছে যে কোয়ালিটি ফাইন্যান্স হতে হবে 1 ট্রিলিয়ন বা 1.3 ট্রিলিয়ন হইতে হবে। একটি আলোচনা এসছে, ইউরোপিয়ান ইউনিয়ন বলছে 200 থেকে 300 বিলিয়ন ডলার 2025 থেকে তারা মোবিলাইজ করবে। এখন যে কোনো দর কষাকষিতে, যে কোনো নেগোসিয়েশনে উন্নত রাষ্ট্রকে ছাড় দিতে হবে, অনুন্নত রাষ্ট্রকেও ছাড় দিতে হবে। এই ছাড় না দিলে পরে সবাই যদি একটা ব্লকের মধ্যে বসে থাকে যে না আমি এই ব্লক থেকে বের হবো না, তাহলে আলোচনার কোনো অগ্রগতি হবে না। তবে আমরা আশা করি যে কালকে যখন প্রেসিডেন্ট প্ল্যানারিতে আসবেন, কথা বলবেন, তিনি হয়তো অনেকগুলি সিদ্ধান্তের কথা জানাবেন, এবং আশা করা যায় এর আগেই সিদ্ধান্তগুলি ইনফর্মাল আলোচনায় এটি অনুমোদিত হবে, অর্থাৎ বিভিন্ন রাষ্ট্র এটিকে মেনে নেবে। আমাদের মাননীয় উপদেষ্টা আজকে যে বিষয়গুলি তুলে ধরেছেন সেগুলি সবগুলি সঠিক বাংলাদেশের জন্য এবং অন্যান্য উন্নত রাষ্ট্রগুলির জন্য একই রকম। অর্থাৎ জলবায়ু অর্থায়ন, লস অ্যান্ড ড্যামেজের ফান্ড চালু করা, অ্যাডাপ্টেশনের জন্য আরও অর্থায়ন, মিটিগেশনের ক্ষেত্রে সহযোগিতা প্রদান, এই সবগুলি শুধু বাংলাদেশ না, বাংলাদেশের মতো অনুন্নত সকল রাষ্ট্রের জন্য সমানভাবে প্রযোজ্য। সেই ক্ষেত্রে আমাদের এলডিসির 48টা দেশ, গ্রুপ 77 এবং চায়না সকলে মিলে যদি এই বিষয়গুলি পার্সু করে তাহলে হয়তো এই ক্ষেত্রেও কিছুটা অগ্রগতি হতে পারে। তবে যেহেতু আরও 2 দিন বাকি আছে, সাধারণত এই সবই শেষ দিনের জন্য রেখে দেওয়া হয়, শেষ দিনে সেই একটা সমঝোতায় সবাই চলে আসে। আমরা মনে করি যে এইবারও শেষ দিন অর্থাৎ আগামী 22 তারিখে আমাদের বেশ কিছু অগ্রগতি হতে পারে, আমরা এই আশা করতে পারি। এবং সেই ক্ষেত্রে বলিষ্ঠ নেতৃত্ব দিতে হবে বাংলাদেশের মতো যে সমস্ত অনুন্নত রাষ্ট্রগুলি আছে এবং ভালনারেবল, জলবায়ুর প্রভাবের কারণে ক্ষতিগ্রস্ত, তাদেরকে অবশ্যই এই ক্ষেত্রে সোচ্চার হতে হবে। সেই ক্ষেত্রে শুধু সরকার না, সরকার,
আমাদের যারা অন্যান্য প্রাইভেট সেক্টর থেকে কিংবা এনজিও থেকে যারা এসছে সকলকে মিলে এটাকে পার্সু করতে হবে। এবং এনজিওদের যদি পার্সু করে, এনজিওরা কিন্তু অনেক শক্ত কথা বলতে পারে, সরকার কিন্তু অনেক সময় ফর্মাল টেবিলে শক্ত কথা বলতে পারে না, সেই ক্ষেত্রে তাদের জন্য এটা খুব ভালো হয়। সম্মেলন একেবারে শেষ প্রান্তে রয়েছে, আর দুদিন যদিও বাকি। দেখা যাক আগামীকাল কি সিদ্ধান্ত আসে, এবং সেটির উপর আসলে নির্ভর করবে এবারের যে 29তম জলবায়ু সম্মেলন সেটি কি সফল হতে যাচ্ছে নাকি আসলে একেবারে একটি বিফল সম্মেলন হতে যাচ্ছে, সেটি তখনই বোঝা যাবে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বাংলাদেশের পক্ষ থেকে যে বক্তব্য দিয়েছেন, তিনি কপ প্রেসিডেন্টের সঙ্গে যেই জাতিসংঘ মহাসচিবের সঙ্গে তিনি মিটিং করেছিলেন, সেখানে তিনি কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন যে এভাবে যদি কোনো সিদ্ধান্ত না আসে, ক্ষতিগ্রস্ত দেশগুলো যদি ক্ষতিপূরণ না পায়, তাহলে প্রতি বছর এভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ডেকে এনে অপমান করার কোনো মানে হয় না। এবং তিনি দাবি করেছেন যে এভাবে প্রতি বছর কপ সম্মেলন পরিচালনারও তিনি কোনো যৌক্তিকতা দেখেন না। তো এবার যদি আসলে আগামীকাল যেহেতু সিদ্ধান্ত গ্রহণের শেষ দিন অনেকটা বলা যেতে পারে, এই দিনে যদি কোনো ভালো ঘোষণা না আসে, তাহলে এবারের কপকে অনেকটা ব্যর্থ কপ যেমন হতে পারে, বলা যেতে পারে। এবং একই সঙ্গে পরবর্তীতে আসলে কপ সম্মেলন কতটুকু এভাবে চলমান থাকার প্রয়োজনীয়তা আছে, এই প্রশ্নটা কিন্তু আরো জোরালো হতে থাকবে। এবং সবশেষ আসলে কোন পর্যায়ে কোথায় গিয়ে ঠেকে সেটি হয়তো দেখা যাবে, তখনকার দেখার বিষয়। একটি বিষয় যে গত 28তম জলবায়ু সম্মেলন যেটি দুবাইতে অনুষ্ঠিত হয়েছিল, সেটিও কিন্তু এভাবে সিদ্ধান্তহীনতার মধ্য দিয়ে যেতে যেতে একদিন বৃদ্ধি করে শেষ পর্যন্ত কিছুটা পজিটিভ ঘোষণা এসেছিল। দেখা যাক আগামীকাল আসলে কপের শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত আসে। ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করছি এবং আপনাদেরকে আমরা আপডেট জানিয়ে দিব। আজারবাইজান থেকে কিফায়াত শাকিল।